প্রথম দফার নির্বাচনের দিন, যেদিন দিনহাটা থেকে নন্দীগ্রাম বেশ কিছু স্পর্শকাতর কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, পুরোপুরি নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। কারণ বুধবার রাত পর্যন্ত বারুইপুর, দাঁতন, ক্যানিং পূর্ব একের পর এক যে ধরনের ছবি সামনে এসেছে, তাতে বোঝা যাচ্ছে নির্বাচন কমিশনের এবারের নির্বাচনকে পুরোপুরি শান্তিপূর্ণ এবং ঘটনা রহিত করে রাখা, কোনোরকম বড় ঘটনা ছাড়া একটা নির্বাচন কন্ডাক্ট করা নিঃসন্দেহে নির্বাচন কমিশনের কাছে অত্যন্ত কঠিন একটা কাজ। বুধবার বেলা যত গড়িয়েছে তত একটা অদ্ভুত সিচুয়েশন আমাদের সামনে ক্রমশ প্রস্ফুটিত হয়েছে। একদিকে যেরকম নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের নবীন সাংসদ মেনকা গুরুস্বামী, তিনি সেখানে সওয়াল করে গেছেন ইডির তদন্তের কাজে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও বাধা দিয়েছেন তা কতটা সাংবিধানিক, কেন অসাংবিধানিক নয়। তিনি সেখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন ইডির কোনো ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার থাকতে পারে না। ঠিক একই সময়ে প্রায় সমসাময়িক একটা সাংবাদিক সম্মেলন কলকাতায় হয়েছে, তৃণমূল কংগ্রেসের দপ্তরে হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের দুই গুরুত্বপূর্ণ প্রার্থী একযোগে এটা প্রমাণ করেছেন বা সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন যে নির্বাচন কমিশন কোমর বেঁধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নেমেছে। নির্বাচন কমিশনকে প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস অনেকদিন ধরেই দেখছে, এ নিয়ে আমি কথাও বলেছি আপনাদের সামনে। কিন্তু প্রথম দফা নির্বাচনের কয়েক ঘন্টা আগে তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে না বিজেপির সম্পর্কিত কোনো আলোচনা, না কংগ্রেস সিপিএম তো ছেড়েই দিলাম, এমনকি কেন্দ্রীয় সরকারও নয়, তৃণমূল কংগ্রেসের তোপের মুখে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন যে কড়াকড়ি শুরু করেছেন, কেন্দ্রীয় বাহিনীর হাতে অতিরিক্ত ক্ষমতা দিয়েছেন, প্রচুর সংখ্যায় পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার, ফিনান্সিয়াল অবজারভার নিয়োগ করেছেন। এবং সবথেকে বড় কথা, সাম্প্রতিক যে বিধিনিষেধগুলো নির্বাচন কমিশন ইতিমধ্যেই চালু করেছে, যেমন ধরুন মদের দোকান খোলা থাকবে না, যেমন বাইক ব্যবহারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ লাগু করা হবে, ইত্যাদি ইত্যাদি, সব মিলিয়ে প্রচণ্ড অখুশি তৃণমূল কংগ্রেস। রাস্তায় সেনা, আধা সেনা, সাঁজোয়া গাড়ি নামিয়ে দিয়েছে, ট্যাঙ্কটা নামানো বাকি আছে, আর কলকাতার আকাশে যুদ্ধ বিমান ওড়ানোটা বাকি আছে। তা আমরা ওয়েলকাম করছি ইলেকশন কমিশনকে, একটু ট্যাঙ্কটাও দেখিয়ে দিন, একটু যুদ্ধ বিমানটাও দেখিয়ে দিন ভোটে। এবার তৃণমূল কংগ্রেস অখুশি, কিন্তু একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে মূল অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে, তা হলো তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী, নেতা, এজেন্ট, বুথ এজেন্ট, যাদের নাকি টার্গেট করা হয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে নির্বাচন কমিশনের যে অবজারভাররা এসেছেন, স্পেশালি পুলিশ অবজারভাররা, তাদের সঙ্গে বিজেপির কর্মীদের যোগাযোগ রয়েছে এবং বিজেপির কর্মীরা একদম তালিকা করে করে ওই পুলিশ অবজারভারের হাতে দিয়ে দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের হয়ে এরা আমাদের জন্য থ্রেট স্বরূপ, এদেরকে আপনারা যেভাবে ও খাঁচায় ভরে দিন। এই অভিযোগটাই তৃণমূল কংগ্রেসের মূল অভিযোগ। প্রায় একই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। একই অভিযোগে কদিন আগে দুই সাংসদ সাংবাদিক সম্মেলন করেছেন। এবং একই অভিযোগে প্রথম দফার নির্বাচনের কয়েক ঘন্টা আগে তৃণমূলের দুই গুরুত্বপূর্ণ প্রার্থী, তারা অবশ্য দ্বিতীয় দফায় নির্বাচনে অংশ নিচ্ছেন, তারা একই আশঙ্কা প্রকাশ করেছেন যে আমাদের এফিশিয়েন্ট স্থানীয় স্তরের নেতা, বুথ এজেন্ট, তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা চলছে। তৃণমূল কংগ্রেসের যারা দক্ষ বুথ এজেন্ট, যারা সংগঠক, তাদের সব নাম দিয়ে দিচ্ছে যে এদেরকে হ্যারাস করতে হবে, এদেরকে ভোটের আগে অ্যারেস্ট করে ডিটেইন করে রাখতে হবে। বিজেপির সংগঠন নেই,
বুথে বসার লোক নেই, বিএলএ 2 বুথ থেকে দিতে পারেনি। এখন এই পুলিশ অবজারভার ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে তৃণমূলের যারা দক্ষ সংগঠক, বুথ করেন, ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, তাদের গুচ্ছ গুচ্ছ নাম দিয়ে দিচ্ছেন। আর এই পুলিশ অবজারভার, এই ডায়মন্ড হারবারের যে ভদ্রলোক ফার্মার পুরুষোত্তম দাস, অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত। কেন থাকবে? কিসের জন্য থাকবে? পুলিশ অবজারভারের কোন কাজ থাকতে পারে বিজেপির ক্যান্ডিডেট আর এজেন্টদের সঙ্গে? আর দিকে দিকে সব কেন্দ্রে এই ধরনের দলদাস এজেন্ট কয়েকজন অবজারভারকে কাজে লাগিয়ে গুচ্ছ গুচ্ছ নাম দিয়ে দিচ্ছে। তাদের ভোটের আগে ডিস্টার্ব করে দাও, পুলিশ খুঁজতে যাক, ধরতে পারলে ভোটের দিন সন্ধ্যে অব্দি আটকে রাখো। এখন এই বিতর্কে আমি কিছু রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে কথা বলেছি, কিছু প্রবীণ মানুষের সঙ্গে কথা বলেছি যারা দীর্ঘদিন ভারতের এই গণতন্ত্রকে চোখের সামনে দেখছেন। তারা কতগুলো বিষয় বা প্রস্তাব কিছুটা আমি তাদেরকে আমার তরফ থেকে বলেছি, তারপরে তারা তাদের মতামত জানিয়েছেন, যেটা আমি আজকে আপনাদের সামনে রাখতে চাই। কিন্তু তার আগে নির্বাচন কমিশনের কাছে কাজটা কতটা কঠিন তার আরেকটা ছোট্ট উদাহরণ দিই। বুধবার সকাল থেকে এই খবর ছড়িয়ে পড়ল যে নির্বাচন কমিশনের নির্দেশে গ্রেপ্তার হতে পারেন কবি শ্রীজাত, এবং তার সঙ্গে একটা এরকম অংশ জোড়া ছিল যে কোনো পুরনো মামলার প্রেক্ষিতে আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এখন পুরনো মামলা, তার প্রেক্ষিতে আদালত জারি করেছে, আর নির্বাচন কমিশন চাইছে এই দুটোকে কোনো একটা কৌশলে জুড়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে বেলা একটু গড়ালে নির্বাচন কমিশন নিশ্চিত করলো যে কোনো কবি সাহিত্যিকের বিরুদ্ধে এই ধরনের কোনো নির্দেশ কখনোই দেওয়া হয়নি এবং নির্বাচন কমিশন এর সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়। ফলে বিষয়টা কিছুটা হলো ধামাচাপা পড়ে গেল। কিন্তু তার আগেই এই প্রচারটা এইরকম লেভেলে হয়েছিল যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিনোদ ঘোষালের মতো ব্যক্তিরাও এটা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়া আসতে শুরু করেছিল, কিন্তু তারপর নির্বাচন কমিশন যখন ঘোষণা করলো যে এর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই, তখন ব্যাপারটা আস্তে আস্তে থিতিয়ে গেছে। পরবর্তীতে এ নিয়ে আমি আর কোনো বড় রাজনৈতিক নেতা বা প্রার্থীর মুখে কোনো আলোচনা শুনিনি। কিন্তু এরকম একটা হঠাৎ করে গুজব ছড়িয়ে পড়লো কেন? এর পেছনে কে, কার উদ্দেশ্য এতে সিদ্ধ হবে? কোথাও এই বিতর্কটা সামনে এসেছে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে তোলা বা সাধারণ মানুষকে বাংলায় উস্কে দেওয়া, খেপিয়ে তোলা, এই ধরনের শব্দ আছে, আপনারা চাইলে এখানে লাগাতে পারেন। সাধারণ মানুষের ভেতরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা মনোভাব তৈরি করা, নির্বাচন কমিশনের ইমেজ নষ্ট করা, এটাই কি উদ্দেশ্য ছিল? অনেকে এরকমও বলেছেন, যখন নির্বাচন কমিশন এই বিষয়টি অস্বীকার করেছেন তখন অনেকের এরকম প্রতিক্রিয়া আমার কানে এসেছে। তারা বলছেন যে আজকে চাপে পড়ে নির্বাচন কমিশন এখন এটাকে অস্বীকার করছে। নির্দেশ তারা দিয়েছিল বা ব্যবস্থা তারা নিতে চেয়েছিল, কিন্তু যা দেখছে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, তাই তারা সরে এসছেন। এই গোটা বিষয়টা কেন এবং কিভাবে কারা ঘটালো, এটা নিয়ে নাকি নির্বাচন কমিশন তদন্ত করবে। নির্বাচন কমিশন তদন্ত করুক, তার ফল যদি আসে আমরা সে নিয়ে কথা বলবো। কিন্তু একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে তৃণমূল কংগ্রেসের যে অন্যতম সহযোগী ম্যানেজমেন্ট গোষ্ঠী আইপ্যাক, তারা কিন্তু এই মুহূর্তে সক্রিয় নেই। যদিও এই পয়েন্টেও বিতর্ক আছে, অনেকে বলেছেন যে এটা লোক দেখানো, এই সক্রিয়তা বন্ধ করাটা লোক দেখানো, আসলে তারা কাজ করছেন। কিন্তু আমার কাছে এরকম বেশ কিছু ইনফরমেশন আছে যার ভিত্তিতে এটা বোঝা যায় যে সত্যি আইপ্যাক কিন্তু অফিসিয়ালি তাদের অপারেশন বন্ধ রেখেছে। মনে রাখতে হবে আইপ্যাক শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য এবং পশ্চিমবঙ্গে কাজ করতে এরকম নয়। দক্ষিণ ভারতে তারা সক্রিয় ছিল তামিলনাড়ুতে, এবং সেখানে ডিএমকের সরকারের সঙ্গে, সরকারের নেতাদের সঙ্গে, মুখ্যমন্ত্রী স্ট্যালিন এদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে, যেখানে যে ছবিটা আমরা এখানে দেখতাম আইপ্যাক অত্যন্ত ঘনিষ্ঠভাবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কাজ করত, ওখানেও আইপ্যাক কিন্তু সেভাবেই কাজ করেছে। এবং এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যতম কন্ট্যাক্ট পয়েন্ট ছিলেন আইপ্যাকের সঙ্গে। আর তামিলনাড়ুতে এম কে স্ট্যালিনের সঙ্গে তার জামাই সাভারিজান,
তিনি অন্যতম কন্ট্যাক্ট পয়েন্ট আইপ্যাকের সঙ্গে ছিলেন। তবে এটাও ঠিক যে তামিলনাড়ুতে ডিএমকে সরকার আরও একটি এ ধরনের ম্যানেজমেন্ট গোষ্ঠী তাদের সঙ্গে একই সঙ্গে এই প্রচারের ব্যাপারে কাজ করত, তার নাম শো টাইম কনসালটেন্সি, রবীন শর্মা বলে এক ব্যক্তির, এবং সঙ্গে আইপ্যাকও ছিল। আবার তামিলনাড়ুতে ডিএমকে সরকারের আরেকটা বৈশিষ্ট্য ছিল, তাদের পার্টির ভেতরেই একটা স্পেশাল ইন্টারনাল ইউনিট আছে যার নাম পেন, PEN। এই পেন এবং আইপ্যাক একসঙ্গে কাজ করত। আইপ্যাক তামিলনাড়ুতেও তাদের অপারেশনস বন্ধ করেছে। তামিলনাড়ুতে কিন্তু নির্বাচন চলছে, নির্বাচনের কয়েক ঘন্টা আগে আইপ্যাক অপারেশন বন্ধ করলেও প্রচারে খুব একটা প্রভাব ডিএমকের পড়েনি, কারণ মুখ্যত তাদের একটা পার্টির নিজস্ব স্পেশাল ইউনিট এই আইপ্যাকের সঙ্গেই কাজ করত, সেই স্পেশাল ইউনিট সক্রিয় ছিল। পাশাপাশি শো টাইম কনসাল্টিং, যেটা আরেকটি গোষ্ঠী, আরেকটি ম্যানেজমেন্ট সংস্থা, তাদেরও এনগেজ করে রেখেছিল ডিএমকে। কিন্তু তৃণমূল কংগ্রেসের কিন্তু আইপ্যাকই ছিল, এবং এখানে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোনো বিশেষ গোষ্ঠী আইপ্যাকের সঙ্গে কাজ করতো এরকমও নয়। আইপ্যাক একদম স্ট্যান্ডঅ্যালোন তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করত। অনেকে বলেন শুধুমাত্র প্রচার বা এই বিষয়গুলো নয়, এর থেকে অনেক বেশি ব্যাপ্ত ছিল এখানে আইপ্যাকের কার্যক্রম। কিন্তু আইপ্যাক যদি তাদের কার্যক্রম বন্ধ করে দিয়ে থাকে, তাহলে এই ধরনের যে এই যে হঠাৎ করে একটা খবর ছড়িয়ে পড়লো, অনেকেই তো তৃণমূল কংগ্রেস কাঠগড়ায় তুলছেন, কারণ নির্বাচন কমিশনকে সব থেকে বেশি সমালোচনা তৃণমূল কংগ্রেসই করছে। এর পেছনে আইপ্যাককে এই মুহূর্তে কিন্তু আর দাঁড় করানো যাবে না, বা আইপ্যাককে সরাসরি কাঠগড়ায় তোলা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশনের সামনে চ্যালেঞ্জটা যে বহুমুখী, সেটা কিন্তু আরেকবার প্রমাণিত হয়েছে এই বিষয়টা থেকে। যেভাবে খবরটা ছড়িয়েছে তা নিয়ে বিভিন্ন সমালোচনা শুরু হয়েছে সমাজের সর্বস্তরে। এখন এরপরই আমি যেটা বলছিলাম যে অনেকের কাছ থেকে এই ধরনের ফিডব্যাক আমি পেয়েছি, আপনাদের সামনে এই বিষয়টা আমি রাখতে চাই। যে তৃণমূল কংগ্রেস বলছে তাদের স্থানীয় স্তরের অনেক নেতা, বুথ এজেন্ট, যাদের স্থানীয় এলাকার সঙ্গে খুব ভালো পরিচিতি, মানুষকে তারা চেনেন, স্থানীয় মানুষ তাদের চেনেন, এদেরকে খাঁচায় পোড়ার একটা চক্রান্ত চলছে বিজেপির সঙ্গে। এ ব্যাপারে যোগসাজশ রয়েছে নির্বাচন কমিশনের, বা নির্বাচন কমিশনের যে পুলিশ অবজারভার এসছেন তারা এই ভূমিকা পালন করছেন ইত্যাদি। প্রশ্ন হচ্ছে, নির্বাচনের দিন সাধারণ মানুষ বুথে গিয়ে ভোট দেবেন, সেই দিন কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের স্থানীয় স্তরের কোনো নেতা, তার সঙ্গে এলাকার মানুষের কি সম্পর্ক, তিনি কতটা এলাকা চেনেন, এলাকার মানুষ তাকে কতটা চেনেন, এসবের কি ভূমিকা দরকার। একটি ভোট গ্রহণ কেন্দ্র, সেখানে নিশ্চিন্তে স্থানীয় মানুষ যাবেন, তারা নিজের যে গণতান্ত্রিক মত ভোটার হিসেবে ভোটিং মেশিনে প্রয়োগ করে আসবেন। এখানে আমাদের দেশে নির্বাচন কমিশন যে সিস্টেমে ভোটটা নেয়, তাতে প্রতিটি রাজনৈতিক দলের একজন এজেন্ট ওই বুথের ভেতরে থাকেন, এবং যে কজন প্রার্থী তারা প্রত্যেকেই তাদের একজন এজেন্ট রাখতে পারেন সবকটি বুথে তাদের কনস্টিটিউয়েন্সির। এই এজেন্টের কাজটি কি? মূলত এটা রাখা হয়, এই সিস্টেমটা কিন্তু আজকের নয়, যবে থেকে ভারতবর্ষে নির্বাচন চালু হয়েছে। এই 75 বছরের পুরনো এই নিয়মটি 75 বছর আগে কেন রাখা হয়েছিল? যিনি ভোট দিতে এলেন তিনি সত্যিই এলাকার বাসিন্দা এবং জেনুইন ভোটার কিনা সেটা নিশ্চিত করা এই এজেন্টদের কাজ ছিল। তারা যদি কোথাও সন্দেহ হতো, প্রিসাইডিং অফিসারকে বলতে পারতেন যে ইনি তো এখানকার ভোটার না, ইনি কোত্থেকে গজালেন। তখন প্রিসাইডিং অফিসার সে ব্যাপারে ওই ব্যক্তিকে, যিনি ভোট দিতে এসছেন, প্রশ্ন করতে পারতেন, প্রমাণ চাইতে পারতেন যে আপনি প্রমাণ করুন আপনি ভোটার ইত্যাদি। কিন্তু আজকের দিনে যখন সচিত্র পরিচয়পত্র আছে, আরও 5 রকম পরিচয়পত্র আছে, সেখানে ছবি তো আছেই, এত আধুনিক প্রযুক্তিতে এত এগিয়ে যাওয়ার পর কোনো পার্টিকুলার রাজনৈতিক দলকে এজেন্ট কেন রাখতে হবে? এবারে আমি যেটা শুনছি যে সাধারণভাবে কি হতো, বিভিন্ন রাজনৈতিক দলের বুথ কোনো ভোট কেন্দ্রের একটা নির্দিষ্ট দূরত্বের বাইরে তারা তৈরি করতেন। তাদেরও কাজ ছিল যে বিভিন্ন ভোটার যারা আসছেন তাদের সাহায্য করা। তারা কি সাহায্য করতেন? কোথায় কোন বুথে গিয়ে ভোটটা দেবেন, আপনার কত সিরিয়াল নাম্বার ইত্যাদি ইত্যাদি। এখন কথা হচ্ছে যে এই ধরনের সাহায্য এবারে দেখছি নির্বাচন কমিশন বলছে যে যারা বিএলও ছিলেন, বুথ লেভেল অফিসার হিসেবে যারা এসআইআরে কাজ করেছেন, তাদেরকে
নির্দিষ্ট বুথে তাদের যিনি যা পার্ট নাম্বার সেই অনুযায়ী নির্দিষ্ট বুথে রাখা হবে এবং তিনি ভোটারদের সাহায্য করবেন। অর্থাৎ এই ভোটারদের সাহায্য করার মেকানিজমটা নির্বাচন কমিশন বিএলওদের দিয়ে রেখেছেন। এক্ষেত্রে ওই পার্টির যে বুথ বা পার্টি কর্মীদের যে সাহায্য, এক্ষেত্রে আর কোনো প্রয়োজন হচ্ছে না। একইভাবে আমার প্রশ্ন যে যদি বুথের ভেতরে কাউকে আইডেন্টিফাই করার ব্যাপার থাকে, একজন এজেন্ট কোনো একটি রাজনৈতিক দলের সেখানে রেখে দেওয়ার যে রীতি এতদিন ধরে চালু আছে, আজকের দিনে সেটার কি আদৌ কোনো প্রয়োজন আছে? অনেকে বলতে পারেন যে শুধুমাত্র কাউকে আইডেন্টিফাই করা তো নয়, একই সঙ্গে তিনি সঠিকভাবে ভোটটা দেওয়ার সুযোগ পেলেন কিনা, যেখানে বুঝতেই পারছেন সন্দেহের তালিকার ঊর্ধ্বে নয় নির্বাচন কমিশনও। ফলে নির্বাচন কমিশন যাদের ভোট নিতে পাঠিয়েছেন তাদেরকেই বা সন্দেহের তালিকার ঊর্ধ্বে রাখবেন কেন? তারা সত্যিই কাউকে সঠিকভাবে ভোট দিতে দিলেন কিনা সেটা দেখার জন্য তো একজন কাউকে কোনো প্রার্থী রাখতেই পারেন, টেকনিক্যালি রাখতেই পারেন, এবং ভারতের আইন তো জনপ্রতিনিধি আইন অনুযায়ী পুরো ব্যাপারটা হয়। আমি বলছি সব জায়গায় যখন পরিবর্তন আসছে তখন এই বিষয়টা নিয়ে আমরা কেন ভাববো না যে ভেতরে একটি ওয়েবক্যাম থাকলে এবং সেখান থেকে লাইভ স্ট্রিমিং হলে ভেতরে সব কিছু ঠিকঠাক চলছে কি না যে কেউ সেটা চেক করতে পারবেন। এবং এখন প্রত্যেকটি বুথে ওয়েবক্যাম বাধ্যতামূলক করে দিয়েছে নির্বাচন কমিশন। এরপরে একজন এজেন্ট ভেতরে থেকে কি অতিরিক্ত কাজটি করেন এবং তিনি কাউকে আইডেন্টিফাই করবেন যে তিনি এখানকার ভোটার অথবা ভোটার না, তার থেকেও অনেক বেশি এফেক্টিভ টুলস এই মুহূর্তে নির্বাচন কমিশনের কাছেই আছে, যা থেকে তারা আইডেন্টিফাই করতে পারেন কোনো একজন ভোটার এফেক্টিভ ভোটার কিনা, মানে সঠিক ভোটার কিনা, নাকি তিনি কোনোভাবে ফেক ভোটার হিসেবে এসছেন। এই বিতর্কটা আমার ধারণা আগামী দিনে আরও আস্তে আস্তে বাড়বে। এবং এই যে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, আমাদের বুথ স্তরের সংগঠন যারা চালান, বুথ স্তরে যারা কাজ করেন, প্রত্যেক ভোটারকে চেনেন, প্রত্যেক ভোটাররা তাকে চেনেন, এদেরকে খাঁচায় ভরার চক্রান্ত চলছে। এই প্রশ্নটা তখনই সামনে আসে যে এরা যদি ওই সময় বুথের আশেপাশে সক্রিয় থাকেন তাহলে এরা ঠিক কী ভূমিকায় সক্রিয় থাকেন। এই প্রশ্নটার কিন্তু আমার ধারণা চুলচেরা বিশ্লেষণ অত্যন্ত প্রয়োজন।